সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 2023 এই আইনটা নিয়ে আলোচনা করব। তো ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 2023 এটা মূলত আগে ছিল ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স 1984 সালে ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স যেটা ছিল ওইটাকে রিফিল করে ওইটাকে বাতিল করে এই আইনটা তৈরি করা হয়েছে 2023 সালে এবং এই আইনটা কার্যকর হয়েছে 28 সেপ্টেম্বর 2023 থেকে। এই আইনটা বর্তমানে বাংলাদেশে কার্যকর। আচ্ছা, তো এই আইনটা তৈরি করার উদ্দেশ্য কি? কিছু অবজেক্টিভস আছে, কিছু উদ্দেশ্য আছে এই আইনটার। নাম্বার 1 হচ্ছে যে লিমিটেশন অফ সিলিং অন ল্যান্ড। সিলিং অন ল্যান্ড মানে কি? যে একজন ব্যক্তি কতটুকু জমি, সর্বোচ্চ কতটুকু জমি সে তার অধীনে রাখতে পারবে, এটাকে বলা হচ্ছে সিলিং অন ল্যান্ড, সর্বোচ্চ সীমা। তো এই সর্বোচ্চ সীমার মধ্যে আর কি লিমিটেশন আরোপ করা, ঠিক আছে, একটা সীমাবদ্ধতা আরোপ করা। দ্বিতীয়ত হচ্ছে ইকুয়াল শেয়ারিং অফ বর্গা কাল্টিভেশন। বর্গা, আমরা যে জমি বর্গা দেওয়া হয় চাষাবাদের জন্য, এই বর্গা চাষাবাদের জন্য জমিটার ইকুয়াল শেয়ারিং, সমভাবে এটা কি করা, শেয়ার করা, বন্টন করা, সমভাবে এই বর্গা কাল্টিভেশনটা যাতে সমভাবে সবার মাঝে বন্টন হয় এটা নিশ্চিত করা। 3 নম্বর হচ্ছে প্রোহিবিশন অন বেনামি ট্রানজ্যাকশন। বেনামি ট্রানজ্যাকশন কি, এটা আমরা সেকশন 5-এ পড়ব। বেনামি ট্রানজ্যাকশন হচ্ছে আমি নিজে কোনো বেনিফিট অর্জন করার জন্য অন্য কারো নামে জমি কিনলাম। অর্থাৎ আমি অন্য কারো নামে জমি কিনলাম, কি জন্য? ওই জমিটা থেকে আমি কি করব, বেনিফিট অর্জন করব। বেনিফিটটা আমার জন্য, কিন্তু জমিটা কিনলাম তার নামে, এটাকে বলা হচ্ছে বেনামি ট্রানজ্যাকশন। আর বর্গাদার্স রাইট, 4 নম্বর হচ্ছে বর্গাদার্স রাইট টু প্রিএমশন। বর্গাদারের প্রিএমশন রাইটটা এই আইনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। 5 নম্বর হচ্ছে প্রোটেকশন অফ হোমস্টেড ল্যান্ড। বসত বাড়ির যে জমি আছে ওইটার কি করা হয়েছে, প্রোটেকশন দেওয়া হয়েছে, ঠিক আছে, এই আইনের মাধ্যমে। ওকে, এগুলো হচ্ছে আইনের উদ্দেশ্য। এরপর আমরা একে একে সেকশনগুলো দেখব। প্রথমে আমাদের 3টা ডেফিনেশন এই আইনের জন্য আমাদের লাগবে, এগুলো জানা প্রয়োজন। প্রথম যে ডেফিনেশনটা আমরা জানবো সেটা হচ্ছে পার্সোনাল কাল্টিভেশন। পার্সোনাল কাল্টিভেশন বলতে কি বোঝায়? সেকশন 2 সাবসেকশন 1-এ বলে দেওয়া হয়েছে যে পার্সোনাল কাল্টিভেশন হচ্ছে বলতে বোঝায় কি, পার্সনস বাই ওন লেবার, এমন একজন ব্যক্তি যে কিনা নিজের শ্রমে আর কি, অর বাই লেবার অফ হিজ ফ্যামিলি মেম্বার, অথবা তার ফ্যামিলি যে সদস্যরা আছে তাদের শ্রমের দ্বারা, কাল্টিভেটিং হিজ ওন ল্যান্ড, তার নিজের জমি চাষাবাদ করে। বলছে সে নিজে শ্রম দিয়ে অথবা তার ফ্যামিলি মেম্বারদের শ্রম দিয়ে সে কি করে, তার নিজের জমিটা কি করে, চাষাবাদ করে। অর বাই লেবার এমপ্লয়েড অন ওয়েজেস, অথবা বেতনভুক্ত লেবার রেখে, শ্রমিক রেখে সে কি করে, কাল্টিভেশন করে, চাষাবাদ করে। এটাকে বলা হচ্ছে মূলত পার্সোনাল কাল্টিভেশন। মানে তার নিজের জমিটা সে নিজের শ্রমে অথবা ফ্যামিলি মেম্বারদের শ্রমে অথবা শ্রমিক রেখে সে যদি চাষাবাদ করায় তাহলে এটা হবে কি, পার্সোনাল কাল্টিভেশন। বর্গাদার বলতে কি বোঝায়, একটা সংজ্ঞা দেওয়া আছে এ আইনের সেকশন 2 সাবসেকশন 11-এ। বলছে যে ল্যান্ড অফ অ্যানাদার আন্ডার সিস্টেম নোন অ্যাজ আদি বর্গা বাগ। আচ্ছা, ল্যান্ড অফ অ্যানাদার, এখানে একটা শব্দ মিসিং হয়ে গেছে। ল্যান্ড অফ অ্যানাদার বলতে এখানে কাল্টিভেট, হ্যাঁ, কাল্টিভেট এই শব্দটা বাদ পড়ে গেছে। কাল্টিভেট বা কাল্টিভেশন অফ ল্যান্ড অফ অ্যানাদার, এই শব্দটা বাদ পড়ে গেছে আর কি, ঠিক আছে। তো বর্গাদার কাকে বলা হয়? হো কাল্টিভেট। আচ্ছা, কাল্টিভেশন না দিয়ে কাল্টিভেট দিই, ভার্বটা ইউজ করি। হো কাল্টিভেটস
হু কাল্টিভেটস ল্যান্ড অফ অ্যানাদার, যে কী করে অন্যের জমি চাষাবাদ করে। আন্ডার দ্য সিস্টেম, এমন একটা সিস্টেমের অধীনে যেটা কি নোন অ্যাজ আদি বর্গা বাঘ, যেটা পরিচিত কি নামে, আদি নামে। বর্গা কোনো কোনো অঞ্চলে আদি নামে পরিচিত, কোথাও বর্গা নামে, কোথাও বাঘ নামে পরিচিত। তাহলে এই নামে পরিচিত এরকম একটা সিস্টেমের অধীনে কেউ যদি অন্যের জমি চাষাবাদ করে তাকে বলা হবে বর্গাদার। কন্ডিশন আছে, নিচে বলছে কি কন্ডিশন, অন কন্ডিশন অফ ডেলিভারিং আ শেয়ার অফ প্রোডাকশন, অন কন্ডিশন এই শর্তে যে ডেলিভারিং আ শেয়ার অফ প্রোডাকশন, ওইখানে যে প্রোডাকশন হবে মানে যে উৎপাদন হবে ওই উৎপাদনের একটা অংশ, একটা শেয়ার কি করবে, ডেলিভার করবে, তাকে দিয়ে দেবে। ঠিক আছে, এই শর্তে কাকে দিবে, টু ওনার, ওনারকে মানে মালিককে ওই জমির উৎপাদন, যা উৎপাদন হবে তার একটা অংশ দিবে, এই শর্তে যে জমিটা চাষাবাদ করে তাকে বর্গাদার বলা হয়। 3 নম্বরে যেই ডেফিনেশনটা সেটা হচ্ছে বর্গা কন্ট্রাক্ট, খুবই ইজি। সেকশন 2 সাবসেকশন 12-এ বলা হয়েছে বর্গা কন্ট্রাক্ট হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট আন্ডার হুইচ ল্যান্ড ইজ কাল্টিভেটেড, যেটার অধীনে কি হয়, কোনো জমি চাষাবাদ হয় বাই আ পারসন অ্যাজ বর্গাদার, বর্গাদার দ্বারা কি কোনো জমি যদি চাষাবাদ হয় ওইটাকে ওই কন্ট্রাক্টটাকে বলা হয় কি বর্গা কন্ট্রাক্ট। এরপর হচ্ছে সিলিং অন ল্যান্ড, সেকশন 4। সিলিং অন ল্যান্ড মানে একজন ব্যক্তি কতটুকু জমি তার অধীনে রাখতে পারবে। বলছে নো মালিক, নো মালিক, মালিক মানে তো ওনার আর কি, হো অর হোজ ফ্যামিলি, যে মালিক অথবা যে মালিকের ফ্যামিলি ওনস মোর দ্যান 5 স্ট্যান্ডার্ডস বিঘা, মালিক অথবা মালিকের ফ্যামিলি যদি কি করে 60 বিঘার বেশি জমি ওন করে, শ্যাল নট অ্যাকোয়ার নিউ ল্যান্ড, নতুন করে কোনো জমি সে অর্জন করতে পারবে না, এক্সেড 60 বিঘা, 60 বিঘার উপরে কোনো মালিক কিংবা মালিকের কি ফ্যামিলি কি করতে পারবে না, কোনো জমি তার দখলে কিংবা তার মালিকানায় রাখতে পারবে না। ইফ অ্যাকোয়ার্স, যদি সে 60 বিঘার উপরে কোনো জমি সে তার অধীনে রাখে, তাহলে দ্য এক্সিড এরিয়া অফ ল্যান্ড অফ 60 বিঘা, 60 বিঘার অতিরিক্ত যে জমিটা আছে, শ্যাল ভেস্ট ইন গভর্নমেন্ট, গভর্নমেন্টের কাছে চলে যাবে, অ্যান্ড নো কম্পেনসেশন শ্যাল বি পেয়েবল, এবং এটার জন্য কোনো কি ক্ষতিপূরণ দেওয়া হবে না। তাহলে ল্যান্ড রিফর্ম অ্যাক্টের সেকশন 4 অনুযায়ী আমরা 60 বিঘা পর্যন্ত একজন ব্যক্তি তার মালিকানা তার দখলে রাখতে পারে। এরপর বলছে 60 বিঘার উপরে কিছু জমি রাখা যাবে, 60 বিঘার উপরে কিছু জমি রাখা যাবে, সেগুলো কোনগুলো, এই যে এখানে বলছে হি ক্যান ওন মোর দ্যান 60 বিঘা অনলি ফলোয়িং সার্কামস্ট্যান্সেস, কী কী সার্কামস্ট্যান্সেসে রাখা যাবে, বলছে এক্সিড ল্যান্ড ইজ অ্যাকোয়ার্ড, অতিরিক্ত যে জমিটা 60 বিঘার অতিরিক্ত সেটা সে অর্জন করছে কিভাবে, ইফ কোঅপারেটিভ সোসাইটি মেম্বার ট্রান্সফার দেয়ার ওনারশিপ, যদি কোঅপারেটিভ সোসাইটি মেম্বাররা তারা যদি কি করে, সদস্যরা যদি কি করে, ট্রান্সফার করে তাদের ওনারশিপটা ইন ফেভার অফ সোসাইটি, সমাজের কোনো কল্যাণমূলক কাজের জন্য তারা যদি তাদের ওনারশিপটা ট্রান্সফার করে, অর কাল্টিভেটেড অথবা এটা সমাজের ফেভারে কি করা, চাষাবাদ করার জন্য, যদি কোনো কোঅপারেটিভ সোসাইটির সদস্যরা তাদের ওনারশিপটা ট্রান্সফার করে। এরপরে 2 নম্বরে বলছে ল্যান্ড ফর প্লান্টেশন অফ ট্রি, কফি, রাবার অর আদার ফ্রুটস, চা, কফি, রাবার অথবা অন্যান্য ফল ফ্রুট চাষাবাদের জন্য যেই জমিটা ব্যবহার করা হয় সেটাও 60 বিঘার অতিরিক্ত হলে সমস্যা নেই। ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট ইউজেস ল্যান্ড ফর প্রডিউসিং র ম্যাটেরিয়ালস, কোনো ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট কোনো কারখানা যদি কি করে, কলকারখানা যদি র ম্যাটেরিয়ালস উৎপাদনের জন্য জমিটাকে ব্যবহার করে তাহলে সেটা 60 বিঘার অতিরিক্ত হলে সমস্যা নেই। ইন পাবলিক ইন্টারেস্ট ফর এনি ওয়ার্ক, জনস্বার্থে পাবলিক ইন্টারেস্টে যদি কোনো কাজ করা হয় সেটাও 60 বিঘার অতিরিক্ত হলে অসুবিধা নেই। এরপরে বলছে ইউজড ফর হোলি এক্সপোর্ট ওরিয়েন্টেড, এটা হোলিটা
এটা হচ্ছে সম্পূর্ণ অর্থে, টাইপিংটা মিস্টেক রয়েছে। এই হোল এটা হচ্ছে WHOLLY, এই হোলিটা হচ্ছে এভাবে, ঠিক আছে। ওকে, তো বলছে যে ইউজড ফর হোলি এক্সপোর্ট ওরিয়েন্টেড এগ্রিকালচারাল প্রডিউস উইথ দ্য অ্যাপ্রুভড অফ দ্য গভর্নমেন্ট। বলছে যে কৃষি যে উৎপাদন, হ্যাঁ, ওই কৃষি উৎপাদনটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, মানে এটা রপ্তানিযোগ্য, হ্যাঁ, রপ্তানিযোগ্য কৃষি উৎপাদনের জন্য যদি জমিটা ইউজ করা হয় তাহলে সেটাও 60 বিঘার উপরে হলে অসুবিধা নেই। এরপরে বলছে যে ফর সেটিং আপ অর এক্সপান্ডিং অ্যান ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট, কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল প্লান্টকে কী করা, বিস্তৃত করা বা সম্প্রসারিত করলে সেটাও যদি 60 বিঘার অতিরিক্ত হয় অসুবিধা নেই। ইফ ইনকাম অফ ল্যান্ড ইজ স্পেন্ট অন রিলিজিয়াস অর চ্যারিটেবল পারপাস, যদি জমির ইনকামটা, জমি থেকে যে ইনকামটা হয় এটা যদি কোনো চ্যারিটেবল অথবা রিলিজিয়াস ধাতব্য কিংবা কোনো ধর্মীয় কাজে যদি ব্যয় করা হয় তাহলে ওই জমিটাও 60 বিঘার অতিরিক্ত হলে অসুবিধা নেই। এইখানে যা যা পড়লাম সেকশন 4-এ, সেম জিনিসটাই আমরা পাবো স্যাট অ্যাক্টের সেকশন 20-তে, আমরা পাবো স্যাট অ্যাক্টের সেকশন 90, এই সেকশনগুলোতে আমরা কিন্তু সেম কথাগুলোই পাবো, ঠিক আছে। সো একবার পড়লে আমাদের অনেক জায়গায় কিন্তু পড়াগুলো হয়ে যাচ্ছে। ওকে, প্রোহিবিশন অন বেনামি ট্রানজ্যাকশন, এই আইনে বেনামি ট্রানজ্যাকশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বলছে যে বেনামি ট্রানজ্যাকশনটা কি, এই যেখানে বলে দিছে পারচেজ ইমুভেবল প্রপার্টি ফর হিজ ওন বেনিফিট, তার নিজের বেনিফিটের জন্য কোনো ইমুভেবল প্রপার্টি পারচেজ করা, ক্রয় করা, ইন দ্য নেম অফ অ্যানাদার পারসন, অন্য কোনো পার্সনের নামে, অন্য কোনো ব্যক্তির নামে ক্রয় করা, ঠিক আছে। এটা কেন করে মানুষ, এটা যারা অনেক বেশি বিত্তশালী তারা তো হচ্ছে আইনের মাধ্যমে 60 বিঘা জমি এখানে লিমিট করে দেওয়া হয়েছে, তো তারা তো অনেক বিত্তশালী, তাদের তো অনেক জমি জমা রাখা দরকার, তো তারা কি করে, তারা 60 বিঘা নিজের নামে 60 বিঘা পর্যন্ত রাখে, অন্যান্য ফ্যামিলি মেম্বারদের নামে সে কী করে, প্রত্যেকের নামে আরও অতিরিক্ত জমি কিনে এবং সেগুলো কি করে, বেনিফিটটা সে ভোগ করে, নামটা থাকে তাদের, বেনিফিটটা সে ভোগ করে। এই জন্য বেনামি ট্রানজ্যাকশনটা সেকশন 5-এ নিষিদ্ধ করা হয়েছে। বলছে প্রপার্টি ট্রান্সফার থ্রু বেকুইথ অর উইল, যদি উইলের মাধ্যমে কোনো প্রপার্টি ট্রান্সফার হয়, ইট শ্যাল প্রিজিউম দ্যাট, এটা ধরে নেওয়া হয় যে হি হ্যাজ ডিসপোজড অফ হিজ বেনিফিশিয়াল ইন্টারেস্ট স্পেসিফাইড ইন দ্য ডিড, ওই যে উইলের যে দলিলটা আছে ওইটার মধ্যে এটা স্পেসিফাইড করা থাকে, সে তার সকল বেনিফিশিয়াল ইন্টারেস্ট সে কী করে দিছে, ডিসপোজ করে দিছে। ইফ নট স্পেসিফাইড ইন দ্য ডিড দ্যাট হি ডিসপোজড হিজ বেনিফিট, যদি এমন থাকে যে ডিডের মধ্যে যদি ওই কথাটা উল্লেখ না থাকে যে সে তার সমস্ত বেনিফিট কী করে দিছে, ডিসপোজ করে দিছে, দেন ইট শ্যাল বি অ্যাডমিসেবল ইন প্রসিডিংস বিফোর এনি কোর্ট, তাহলে সেটা এগেনস্টে কোর্টে কী করা যাবে, মামলা করা যাবে। তাহলে উইলের মাধ্যমেও কী করা যাবে না, নিজে বেনিফিটটা ভোগ করার যাবে না, ঠিক আছে, নিজে বেনিফিট ভোগ করার উদ্দেশ্যে কী করা যাবে না, উইল করা যাবে না। যদি করে কেউ তাহলে এটা বেনামি ট্রানজ্যাকশনের মতো হয়ে গেল, তাহলে এটার এগেনস্টে কী করা যাবে, আদালতে মামলা করা যাবে। এরপর বলে দিচ্ছে যে, এরপর বলছে যে প্রোটেকশন অফ হোমস্টেড ল্যান্ড, প্রোটেকশন অফ হোমস্টেড ল্যান্ড, বসত বাড়ির যে নিরাপত্তা বা প্রোটেকশন সেটা কি, বলছে যে ওনার অফ, এখানে টাইপিং মিস্টেকস হয়েছে, এখানে এই হোম এস্টেট শব্দটা যাবে ওনার অফ হোম এস্টেট অর ডুয়েলিং, ওনার অফ হোম এস্টেট অর ডুয়েলিং শ্যাল নট বি ইভিক্টেড,
বলছে যে বসত বাড়ির যিনি মালিক তিনি কি হতে পারবে না, ইভিক্টেড হতে পারবে না, তাকে উচ্ছেদ করা যাবে না উইথাউট অ্যান অর্ডার অফ কম্পিটেন্ট কোর্ট, যথোপযুক্ত কোর্টের আদেশ ছাড়া তাকে কি করা যাবে না, উচ্ছেদ করা যাবে না। এই সংক্রান্ত একটা মামলাও আছে, আবুল কাশেম গাজী অ্যান্ড আদার্স ভার্সেস সাইদ নজরুল ইসলাম অ্যান্ড আদার্স 21 BLD 244। এই মামলা কি বলছে যে নাথিং ইন দিস সেকশন শ্যাল অ্যাপ্লাই টু দ্য অ্যাকুইজিশন অফ হ্যাবিটেড আন্ডার আদার ল, অর্থাৎ অন্য কোনো আইনের অধীনে যদি কি করতে চায়, তার বাসস্থানটা অ্যাকুইজিশন করতে চায়, অধিগ্রহণ করতে চায়, তাহলে এই সেকশনটা সেখানে কার্যকর হবে না। মানে এই সেকশনটা মূলত এই হোমস্টেড থেকে উচ্ছেদ করা যাবে না, এটা শুধুমাত্র এই আইনের অধীনেই প্রযোজ্য, অন্য কোনো আইনের অধীনে চাইলে কিন্তু তাকে উচ্ছেদ করা যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে সেটেলমেন্ট। কি বলছে? সেটেলমেন্ট অফ খাস ল্যান্ড। ওকে, সেটেলমেন্ট অফ খাস ল্যান্ড ফর হোমস্টেড, অর্থাৎ খাস ল্যান্ড যেগুলো সরকারের মালিকানাধীন জমি আর কি, ওই খাস ল্যান্ডগুলো কি করবে, হোমস্টেডের জন্য বসত বাড়ির হিসাবে দেওয়ার জন্য কি করবে, সেটেলমেন্ট করবে। কিভাবে সেটেলমেন্ট করবে বসত বাড়ির জন্য? বলছে যে হোয়ার এনি খাস ল্যান্ড ফিট ফর বিং ইউজড অ্যাজ হোমস্টেড, যদি কোনো খাস জমি কি হয়, উপযুক্ত হয়, ফিট ফর বিং ইউজড অ্যাজ হোমস্টেড, বসত বাড়ি হিসেবে ব্যবহারের উপযোগী হয়, এবং ওই জমিটা যদি ইজ অ্যাভেলেবল কি হয়, অ্যাভেলেবল হয়, তাহলে কি করবে গভর্নমেন্ট, সরকার কি করতে পারবে, ইন সেটিং সাচ ল্যান্ড, এই জমিটা, এমন ধরনের জমি কি করবে, সেটিং করার ক্ষেত্রে, মানে হচ্ছে এটা কি বলে, সেটিংয়ের বাংলা কি বলা যায়, আচ্ছা, সেটিং করার ক্ষেত্রে গিভ প্রিফারেন্স টু, প্রাধান্য দিবে, কাদেরকে প্রাধান্য দিবে, ল্যান্ডলেস ফার্মার, যারা ভূমিহীন কৃষক আছে তাদেরকে প্রাধান্য দিবে, লেবার, যারা শ্রমিক বা দিনমজুর আছে তাদেরকে প্রাধান্য দিবে, ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধা যারা আছে অথবা দেয়ার ফ্যামিলি, মুক্তিযুদ্ধ অথবা তাদের ফ্যামিলিদেরকে সরকার কি করবে, প্রাধান্য দিবে। এ ধরনের জমি মানে কোনো খাস জমি বসত বাড়ি করার জন্য দিতে পারে, সরকার তাদেরকে দিতে পারে। কতটুকু দিতে পারবে? নট মোর দেন 5 কাঠাস, সর্বোচ্চ কত, 5 কাঠা পর্যন্ত এই জমি হোমস্টেডের জন্য, হোমস্টেড হিসেবে ব্যবহারের জন্য কি করতে পারে, সরকার দিতে পারে। এবার বলছে যে এই যে জমিটা সরকার দিল, এটাকে ট্রান্সফার করা যাবে, মানে কোনোভাবে কি এটা ট্রান্সফার করা যাবে? বলছে সাচ ল্যান্ড শ্যাল নট বি ট্রান্সফারেবল, এটা কি করা যাবে না, ট্রান্সফার করা যাবে না। এটা একজনকে সরকার 5 কাঠা জমি দিল যে আপনি এটা বাড়ি করেন, হ্যাঁ, সরকারের খাসের জমি, এখন দেওয়ার পরে সেটা বিক্রি করে দিল অথবা উইল করে দিল, গিফট করে দিল, করা যাবে না, করা যাবে না, ট্রান্সফার করা যাবে না। বলছে যে আদার দেন ইনহেরিটেন্স, তবে করা যাবে, ট্রান্সফার করা যাবে, কোন ক্ষেত্রে, ইনহেরিটেন্সের মাধ্যমে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে ট্রান্সফার হতে পারে। যেমন হয়তো এমন একজন ব্যক্তিকে দিল, দেওয়ার পরে সে মারা গেল, মারা যাওয়ার পরে তার সন্তানেরা ওই জমিটা ইউজ করতে পারবে, এটা হচ্ছে উত্তরাধিকার, ইনহেরিটেন্স সূত্রে এটা ট্রান্সফার হতে পারে। সেকশন 8 বলা হচ্ছে কাল্টিভেশন আন্ডার বর্গা কন্ট্রাক্ট। সেকশন 8 খুব বেশি গুরুত্বপূর্ণ না, পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। এটাকে বলছে এন্টারিং ইনটু কন্ট্রাক্ট ইজ মাস্ট কাল্টিভেট ল্যান্ড অফ আদার, বলছে অন্যের জমি চাষাবাদ করার ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, একটা চুক্তিতে যেতে হবে, একটা চুক্তিতে কি করতে হবে, এন্টার করতে হবে। কন্ট্রাক্ট শ্যাল রিমেইন ইন ফোর্স ফর অ্যাটলিস্ট 1 year, ওই চুক্তিটা কমপক্ষে 1 বছর বলবৎ থাকবে। তারপরে সেকশন 10 বলছে যে কি, কাল্টিভেশন অফ বর্গা ল্যান্ড আফটার বর্গাদার্স ডেথ, বর্গাদার যদি কি করে, মারা যায়,
বর্গাদার মারা গেলে তখন তার বর্গা নেওয়া যে জমিটা সেটা কিভাবে চাষাবাদ হবে সে সম্পর্কে বলা আছে সেকশন 10-এ। বলছে যে ইফ হি ডাইস, যদি কি করে বর্গাদার মারা যায়, বিফোর এক্সপায়ারেশন অফ বর্গা কন্ট্রাক্ট, বর্গা যে চুক্তি হয়েছে ওই সময়টা এক্সপায়ার্ড হওয়ার আগেই, ওই সময়টা শেষ হওয়ার আগেই যদি সে মরে যায় তাহলে কি হবে? ইট মে বি কন্টিনিউড বাই দ্য সার্ভাইভিং মেম্বার অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের যে জীবিত সদস্যরা আছে, তার পরিবারের যে সদস্যদেরকে সে রেখে গেছে তাদের দ্বারা এটা কি হবে? কন্টিনিউ হবে, এটা চলমান থাকবে, ওই কন্ট্রাক্টটা, ওই বর্গা জমিটা চাষাবাদ হবে। ইফ বর্গাদার ডাইস উইথাউট লিভিং এনি ফ্যামিলি মেম্বার, এমন যদি হয় যে বর্গাদার কোনো ফ্যামিলি মেম্বার রেখে যায়নি, মারা যাওয়ার সময় তার কোনো ফ্যামিলি মেম্বারই ছিল না। দ্য ওনার অফ বর্গা ল্যান্ডস, বর্গা জমির যে মালিক তিনি কি করবেন? ব্রিং সাচ ল্যান্ড, ওই ল্যান্ডটা কি করবেন? নিয়ে আসবেন ফর হিজ পার্সোনাল কাল্টিভেশন, সে তার নিজের চাষাবাদের জন্য এটা নিয়ে আসতে পারেন, নিয়ে নিতে পারেন। অর গিভস আদার বর্গাদার ফর কাল্টিভেশন, অথবা সেটা নিয়ে কি করবেন? অন্য কাউকে এটা বর্গা দিয়ে দিবেন চাষাবাদের জন্য। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, টার্মিনেশন অফ বর্গা কন্ট্রাক্ট, সেকশন 11। এটা আমরা একটু বড় করে দেখি। ওকে, টার্মিনেশন অফ বর্গা কন্ট্রাক্ট, সেকশন 11। এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, প্রায় সময় আসে এটা। কিভাবে বর্গা কন্ট্রাক্ট টার্মিনেশন হবে, একটা বর্গা কন্ট্রাক্ট কিভাবে টার্মিনেট হয়? বলছে ইফ বর্গাদার হ্যাজ ফেইল টু কাল্টিভেট উইথাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া যদি সে কাল্টিভেট করতে ব্যর্থ হয়, চাষাবাদ করতে ব্যর্থ হয়। 2 নম্বর হচ্ছে হ্যাজ ফেইল টু প্রডিউস, যদি সে উৎপাদন করতে ব্যর্থ হয়। কি উৎপাদন করতে? ক্রপ, কি ফসল উৎপাদন করতে সে যদি ব্যর্থ হয়, কি পরিমাণ? ইকুয়াল অ্যাভারেজ আউটপুট অফ সাচ ক্রপ ইন এনি ল্যান্ড সিমিলার টু বর্গা ল্যান্ড ইন দ্য লোকালিটি, ওই অঞ্চলে যে জমিটা সে বর্গা নিছে ওই জমির মতো অন্য একটা জমিতে যে পরিমাণ ফসল উৎপাদন হয় ওই পরিমাণ অ্যাভারেজ ফসল যদি সে উৎপাদন করতে না পারে, উৎপাদন করতে যদি সে ব্যর্থ হয়, তাহলে বর্গা কন্ট্রাক্টটা টার্মিনেট করা যেতে পারে। এরপরে বলছে ইউজড বর্গা ল্যান্ড আদার দেন এগ্রিকালচার হোলি অর পার্টলি, যদি বর্গা ল্যান্ডটা, যে জমিটা সে বর্গা নিছে, এটা যদি এগ্রিকালচারাল পারপাস ছাড়া, মানে কৃষি পারপাস ছাড়া অন্য কোনো পারপাসে সে যদি ইউজ করে, সেটা হতে পারে পুরোটা কিংবা আংশিক, সে যদি ইউজ করে তাহলে বর্গা কন্ট্রাক্টটা টার্মিনেট করা যেতে পারে। এরপর বলছে কন্ট্রাভেন এনি প্রভিশন অফ দিস অ্যাক্ট, সে যদি এই আইনের কোনো বিধান লঙ্ঘন করে। এরপরে ভলেন্টারিলি অ্যাবান্ডন হিজ রাইট অফ কাল্টিভেশন, সে যদি স্বেচ্ছায় যদি তার চাষাবাদের যে অধিকারটা সেটা যদি সে ছেড়ে দেয়, ঠিক আছে, তাহলে বর্গা কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে যাবে। ইফ ল্যান্ড ইজ নট আন্ডার পার্সোনাল কাল্টিভেশন অফ বর্গাদার, এমন যদি হয় বর্গাদার মানে জমিটা বর্গা নিছে, নেওয়ার পরে হচ্ছে সে নিজে চাষাবাদ না করে অন্য জনকে দিয়ে দিছে চাষাবাদ করার জন্য, তাহলে সেক্ষেত্রেও তার কন্ট্রাক্টটা বাতিল হয়ে যাবে, তার বর্গা চুক্তিটা বাতিল হয়ে যাবে। এরপর বলছে ওনার রিকোয়ার্স দ্য ল্যান্ড ফর পার্সোনাল কাল্টিভেশন, যদি যিনি মালিক আছেন, জমির মালিক, তার যদি নিজের চাষাবাদের জন্য প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রেও কি করতে পারবেন? বর্গা কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিতে পারবেন। এরপর বলছে টার্মিনেটেড ল্যান্ড অ্যালাউস টু বি কাল্টিভেটেড বাই সাম আদার বর্গাদার, যেই জমিটা বর্গাদার থেকে টার্মিনেট করা হয়েছে ওই জমিটা আরেকজন বর্গাদারের কাছে চাষাবাদের জন্য দিতে পারবেন উইথিন 24 মান্থস, 24 মাসের মধ্যে, অফ ডেট অফ সাচ টার্মিনেশন, এ ধরনের টার্মিনেশনের 24 মাসের মধ্যে অন্য বর্গাদারের কাছে চাষাবাদের জন্য এটা দিতে পারেন। এরপর হচ্ছে ডিভিশন অফ প্রডিউস অফ বর্গা ল্যান্ড, সেকশন 12। ডিভিশন, বন্টন অফ প্রডিউস, প্রডিউস মানে কি? উৎপাদন বা ফসল, হ্যাঁ, যেই ফসলটা উৎপাদন হয় অফ বর্গাল্যান্ড, বর্গাল্যান্ডে যে ফসলটা উৎপাদন হয় সেটার ভাগ বন্টন কীভাবে হবে এটা নিয়ে আলোচনা আছে সেকশন 12-এ। বলছে কিভাবে ভাগ হবে, বলছে 1/3 শ্যাল বি রিসিভড বাই ওনার, 1/3, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ কে পাবে? ওনার পাবে, যিনি মালিক।
মানে বর্গাল্যান্ডে যে পরিমাণ ফসল উৎপাদন হবে সেটা 3/1 ভাগ পাবে মালিক। আবার বলছে 1/3 রিসিভড শ্যাল রিসিভড বাই বর্গাদার। আবার 1/3 কে পাবে? বর্গাদার পাবে। তাহলে ভাগ হচ্ছে 3টা ভাগ থেকে 1 ভাগ পেয়ে গেল ওনার, আর 1 ভাগ পেয়ে গেল বর্গাদার। তাহলে 2 ভাগ শেষ, আর ভাগ আছে একটা বাকি। ওই 3 ভাগের বাকি 1 ভাগ কে পাবে? এখানে বলে দিছে, বলছে 1/3 শ্যাল বি রিসিভড বাই ওনার অর বর্গাদার অর বাই বোথ। এটা বর্গাদারও পাইতে পারে, ওনারও পাইতে পারে, অথবা দুইজন মিলে ঝিলে পাইতে পারে। কিভাবে? ইন প্রপোর্শন টু দ্য কস্ট অফ কাল্টিভেশন। চাষাবাদের যে খরচ ওইটার আনুপাতিক হারে, অর্থাৎ চাষাবাদ করতে যে খরচটা গেছে ওইখানে যার যত পার্সেন্ট কন্ট্রিবিউশন ওই পরিমাণ ফসল সে কী করবে? পাবে। অর্থাৎ বাকি 1 ভাগ থেকে, এই 1 ভাগ থেকে কী করবে? যার যতটুকু কন্ট্রিবিউশন চাষাবাদের ক্ষেত্রে সে ততটুকু নিয়ে নেবে। আচ্ছা, তাহলে এই গেল ভাগ। এবার বলছে যে ট্র্যাশিং অ্যান্ড ডিভিশন অফ ক্রপস। ট্র্যাশিং মানে হচ্ছে মাড়াই করা, ফসল যেখানে নেওয়া হবে আর কি, মানে মাড়াই করা হবে। ডিভিশন অফ ক্রপস, ফসলটা ভাগ করা হবে। শ্যাল বি হেল্ড ইন প্লেস, এমন একটা প্লেসে ফসলটা ট্র্যাশিং করা হবে, মাড়াই করা হবে এবং ভাগ করা হবে। কোন প্লেসে? এটা হতে পারে ওনারের প্লেস অথবা বর্গাদারের প্লেস, যে কোনো প্লেসে হতে পারে। হুইচ এভার ইজ নিয়ারার টু বর্গাল্যান্ড, যার জায়গাটা, মানে ওনারের বাড়িতে হতে পারে, বর্গাদারের বাড়িতে এটা করতে পারে, যার বাড়িটা হচ্ছে ওই বর্গাল্যান্ডের কাছাকাছি অবস্থিত তার বাড়িতে জিনিসটা করবে। এরপর বলছে শেয়ার অফ প্রডিউস শ্যাল টেন্ডার টু দ্য ওনার। যেই উৎপাদন হয়েছে, মানে যে ফসলটা উৎপাদন হয়েছে ওটার অংশটা কি করবে? ওনারকে দিবে। ওটার একটা অংশ, শেয়ারটা কি করবে? ওনারকে দিবে। ওনার এটা রিসিভ করে তারপর কি করবে? শ্যাল গিভ রিসিভ টু বর্গাদার, একটা রসিদ তাকে দেবে আর কি, যে আমি ফসলগুলো যে তুমি দিয়েছো এটা আমি বুঝে পেয়েছি, এই জন্য একটা প্রমাণস্বরূপ কি দেবে? একটা রিসিপ্ট বা একটা রসিদ সে দেবে। ওকে, এরপরে হচ্ছে ইফ ওনার রিফিউজেস টু অ্যাকসেপ্ট দ্য শেয়ার অফ প্রডিউস অর গিভ রিসিপ্ট, যদি এমন হয় যে ফসলের যে অংশটা মালিক পাবে সেটা দিছে, বর্গাদার দিয়ে দিছে, কিন্তু সে এটা গ্রহণ করে নাই, সেটা প্রত্যাখ্যান করছে, তখন কি হবে? বর্গাদার শ্যাল ইনফর্ম প্রেসক্রাইব অথরিটি ইন রাইটিং। বর্গাদার যে সংশ্লিষ্ট অথরিটি আছে, কর্তৃপক্ষ আছে, মানে অ্যাসিল্যান্ডকে কি করবে? লিখিত আকারে জানাবে। এরপর কি হবে? রিসিপ্ট অফ সাচ ইন্টিমেশন, এই বর্গাদার ইনফর্ম করার পরে এটা যখন অথরিটি পাবে, পাওয়ার পরে অথরিটি কি করবে? আস্কিং হিম টু টেক ডেলিভারি অফ প্রডিউস উইথিন 7 days। সে ওই অথরিটি কি করবে? 7 দিনের মধ্যে যেই ফসল তাকে দেওয়া হয়েছে ওইটা নেওয়ার জন্য বলতে পারে। ইফ ফেলস টু টেক, যদি কি করে? মালিক যদি ওই ফসলটা না নেয়, তাহলে অথরিটি পারমিটস বর্গাদার, অথরিটি কি করবে? বর্গাদারকে অনুমতি দিবে টু সেল দ্য প্রডিউস, ওই ফসলটা কি করতে? সেল করে দিতে, বিক্রি করে দিতে, টু গভর্নমেন্ট এজেন্সি অর লোকাল মার্কেট, কোনো লোকাল মার্কেটে কিংবা কোনো গভর্নমেন্ট সরকারি সংস্থার কাছে এটা বিক্রি করে দিতে বলবে। আফটার সেলিং দ্য প্রডিউস, এগুলো বিক্রি করে দেওয়ার পরে ইনকাম মানি, যে টাকাটা উপার্জন হবে ওইটা কি করবে? শ্যাল বি হ্যান্ড ওভারড টু দ্য অথরিটি উইথিন 7 days। বর্গাদার কি করবে? 7 দিনের মধ্যে এটা অথরিটির কাছে ওই টাকাটা পৌঁছায় দিবে। ইফ ওনার ডাজেন্ট রিসিভ দ্য মানি ফ্রম অথরিটি উইথিন 1 month, এখন বলছে যে ওই যে টাকাটা অর্জন হয়েছে এটা তো অথরিটির কাছে আছে, এখন অথরিটির কাছ থেকে যদি মালিক কি করে 1 মাসের মধ্যে টাকাটা না নেয়, তাহলে অথরিটি শ্যাল ডিপোজিট ইট ইন দ্য ট্রেজারি ইন রেভিনিউ, বলছে সরকারি যে কোষাগার আছে ওইখানে এটা কি করবে? জমা দিয়ে দিবে। এগুলো আইনে থাকলেও বাস্তবে কিন্তু একটা জমি বর্গা দেওয়ার ক্ষেত্রে বর্তমানে
এরকম জটিল নিয়ম ফলো করা হয় না। এত ফসলের জমি ফসল রিসিভ করে তারপর হচ্ছে সেটার জন্য কী করা, রিসিপ্ট দেওয়া, হ্যাঁ, এগুলো কিন্তু এখন ফলো করা হয় না। তবে একটা সময় হয়তো বা করা হবে ভবিষ্যতে। মানুষ যত কমপ্লেক্স হচ্ছে আইনের বিষয়গুলো তত কমপ্লেক্স হচ্ছে আর কি। যাই হোক, সেকশন 13 বলা হয়েছে রাইট টু প্রিএমশন অফ বর্গাদার। বর্গাদারের প্রিএমশনের অধিকার। হোয়েন ওনার ইন্টেন্ডস টু সেল বর্গা ল্যান্ড, যখন মালিক কি করবে, ইচ্ছা পোষণ করবে একটা বর্গা দেওয়া জমি, একটা বর্গা ল্যান্ড কি করবে, বিক্রি করে দেওয়ার ইচ্ছা পোষণ করবে। কার কাছে? আদার পারসন, অন্য কোনো ব্যক্তির কাছে, এক্সেপ্ট কো শেয়ারার, হিজ প্যারেন্ট, ওয়াইফ, চাইল্ড অর ফ্যামিলি মেম্বার। তার ওই জমির কো শেয়ারার, প্যারেন্টস অথবা হচ্ছে কি ওয়াইফ, চাইল্ড, ফ্যামিলি মেম্বার, এদের ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে, থার্ড পার্সনের কাছে যদি এটা বিক্রি করে দিতে সে ইচ্ছা করে, এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে কী করবে? হি শ্যাল আস্ক বর্গাদার, সে বর্গাদারকে জানাবে এটা ইন রাইটিং, লিখিতভাবে, ইফ হি ইজ উইলিং টু পারচেজ দ্য ল্যান্ড, যে বর্গাদার এটা কিনতে চায় কি না, এটার জন্য সে বর্গাদারকে কী করবে, এটা জিজ্ঞেস করে সে একটা লিখিত আকারে বর্গাদারকে জানাবে। বর্গাদার শ্যাল ইনফর্ম ওনার উইথিন 15 days ইন রাইটিং। বর্গাদার 15 দিনের মধ্যে মালিককে জানাবে যে সে এটা কিনতে চায় কি না। ইফ হি ডাজেন্ট ইনফর্ম, যদি বর্গাদার কি না করে, ওনারকে যদি সে ইনফর্ম না করে অ্যাবাউট হিজ ডিসিশন উইথিন 15 days, যদি 15 দিনের মধ্যে বর্গাদার তার ডিসিশনটা না জানায়, সে কিনবে কি কিনবে না এই বিষয়টা যদি তাকে না জানায়, অর নট অ্যাগ্রিড টু পে ওনার্স ডিমান্ডেড প্রাইস, ওনার যে মূল্যটা চাইছে, জমির যে মূল্যটা চাইছে ওইটা পরিশোধ করতে সে যদি অসম্মত হয়, হ্যাঁ, মানে এই যে প্রাইসটা সে চেয়েছে ওই প্রাইসটা দিতে যদি সে অপারগ হয়, সেক্ষেত্রে দ্য ওনার মে সেল দ্য ল্যান্ড আদার পারসন, তাহলে ওনার অন্য কারো কাছে এটা বিক্রি করে দিতে পারবে। বাট এই যে অন্য কারো কাছে বিক্রি করবে, বাট সেল প্রাইস নট বি লোয়ার দেন দ্য প্রাইস অফার্ড বাই বর্গাদার, বর্গাদার যে দাম অফার করছে, বর্গাদার যে দামে কিনতে চাইছে ওই দাম থেকে কম দামে অন্য কারো কাছে বিক্রি করা যাবে না। ঠিক আছে, আপনি বর্গাদারের কাছে বিক্রি করেন না, কিন্তু অন্য কারো কাছে কি করলেন, তার চেয়ে কম দামে বিক্রি করলেন, এটা করা যাবে না। ওকে, এটা হচ্ছে প্রিএমশনের বিষয় গেল। এরপর হচ্ছে সিলিং অফ বর্গা ল্যান্ড। সেকশন 14, একটা জমি, কতটুকু জমি একজন মানুষ বর্গা চাষ করতে পারবে, বলছে যে শ্যাল নট কাল্টিভেট মোর দেন 15 বিঘাস, হ্যাঁ 15 বিঘাস, 15 বিঘা। একজন মানুষ সর্বোচ্চ 15 বিঘা জমি সে বর্গা নিয়ে চাষাবাদ করতে পারবে। বলছে যে ইফ ডাস, যদি 15 বিঘার অতিরিক্ত কেউ কী করে, চাষাবাদ করে, তাহলে সাচ প্রপোর্শন অফ প্রডিউস, যে উৎপাদনটা হবে ফসল, হ্যাঁ, ওইটা কী করবে, শ্যাল বি টেকেন বাই দ্য গভর্নমেন্ট কম্পালসারিলি, গভর্নমেন্ট বাধ্যতামূলকভাবে ওই উৎপাদিত ফসলটা সে নিয়ে নেবে। তারপর বলছে রেস্ট্রিকশন অফ কাল্টিভেশন, সেকশন 15। এই সেকশনগুলো একবার দেখে নিলে হবে, খুব বেশি একটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। শ্যাল নট কাল্টিভেট আদার ল্যান্ড এক্সেপ্ট বর্গা কন্ট্রাক্ট, বলছে যে অন্যের জমি কি করতে পারবে না, কেউ চাষাবাদ করতে পারবে না এক্সেপ্ট বর্গা কন্ট্রাক্ট ছাড়া, অথবা অ্যাজ লেবার এমপ্লয়েড, অর্থাৎ অন্য কারো জমি যদি চাষাবাদ করতে হয় সেখানে শ্রমিক হিসাবে, মজুর হিসাবে সেখানে কাজ করতে পারবে, অথবা বর্গা কন্ট্রাক্ট নিয়ে সেটার আন্ডারে সে অন্যের জমি চাষাবাদ করতে পারবে। এছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ কী করে, অন্যের জমি চাষাবাদ করে, তাহলে গভর্নমেন্ট টেক দ্য প্রডিউস ক্রপ, উৎপাদিত যে ফসলটা উৎপাদন হবে ওই জমিতে, সেটা গভর্নমেন্ট নিয়ে নেবে। এরপর সেকশন 16 বলছে রেজুলেশন অফ ডিসপিউটস, ডাবল আসছে এই লেখাটা। আচ্ছা, রেজুলেশন অফ ডিসপিউটস মানে হচ্ছে কোনো ডিসপিউট অ্যারাইজ হলে, কোনো বিবাদ অ্যারাইজ হলে সেটা কীভাবে মীমাংসা হবে। সেকশন 16 বলছে ইফ ডিসপিউট অ্যারাইজ অ্যাজ টু
অ্যাজ টু মানে হচ্ছে অ্যাবাউট আর কি, সম্পর্কে। হ্যাঁ, অ্যাবাউট বলছে যে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয় কি সম্পর্কে, ডিভিশন অর ডেলিভারি অফ প্রডিউস, যে উৎপাদিত ফসল আছে ওইটা ডেলিভারি করা, হস্তান্তর করা, কিংবা হচ্ছে ডিভিশন করা, ভাগ বন্টন করার বিষয়ে যদি কোনো ঝগড়া বিবাদ অ্যারাইজ হয়। 2 নম্বর হচ্ছে টার্মিনেশন অফ বর্গা কন্ট্রাক্ট, বর্গা কন্ট্রাক্ট টার্মিনেশনের বিষয়ে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয়। 3 নম্বর হচ্ছে ফ্ল্যাশ অফ স্টোরিং অর ট্র্যাশিং দ্য প্রডিউস, ওই ফসলটা মাড়াই করা কিংবা স্টোরিং করা, রাখা কোন প্লেসে রাখবে, উৎপাদিত ফসলটা কোথায় রাখবে, মালিকের বাড়িতে নাকি বর্গাদারের বাড়িতে, কিংবা কোথায় মাড়াই করবে, মালিকের বাড়িতে নাকি বর্গাদারের বাড়িতে। এই বিষয়ে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয় এই 3টা বিষয়ে, তাহলে কি করবে, ওনার অর বর্গাদার সাবমিটস অ্যান অ্যাপ্লিকেশন উইথিন 3 মান্থস, 3 মাসের মধ্যে ওনার কিংবা বর্গাদার যে কোনো একজন কি করবে, অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন সাবমিট করবে 3 মাসের মধ্যে, প্রেইং ফর অথরিটিস ডিসিশন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত চেয়ে একটা কি করবে, অ্যাপ্লিকেশন করবে। আফটার গিভিং অপরচুনিটি অফ বিং হেয়ার্ড, শুনানির সুযোগ দিয়ে উভয় পক্ষকে শুনবে, কর্তৃপক্ষ উভয় পক্ষকে শুনবে, শোনার পরে অথরিটি গিভস ইটস ডিসিশন উইথিন 3 মান্থস, অথরিটি কর্তৃপক্ষ 3 মাসের মধ্যে তার যে সিদ্ধান্ত সেটা জানাবে। এরপর হচ্ছে অ্যাপিল, অথরিটির যে সিদ্ধান্তটা দিবে ওটার অ্যাগেনস্টে আপিল করা যাবে। সেকশন 17 বলছে অ্যাপিল কার কাছে করবে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রেভিনিউ উইথিন 30 ডেজ, 30 দিনের মধ্যে অ্যাডিশনাল যে ডিস্ট্রিক্ট কমিশনার আছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার অনেক রকমের হয়, অনেক বিভাগেরই আছে, আইসিটি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার, আইসিটি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রেভিনিউ, এরকম বিভিন্ন ভাগে বিভিন্ন জন কাজ করেন। তো অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার যিনি রেভিনিউ, হ্যাঁ, ওনার কাছে 30 দিনের মধ্যে কী করবেন, আপিল করতে পারবেন। ইট উইল বি ফাইনাল ডিসিশন, এবং এই আপিলে যে সিদ্ধান্তটা আসবে ওইটি হচ্ছে ফাইনাল ডিসিশন, ওটার এগেনস্টে আবার নতুন করে কোনো আপিল করা যাবে না। এরপর হচ্ছে পানিশমেন্ট, এটা সর্বশেষ সেকশন, আমাদের প্রয়োজনীয় সেকশনের মধ্যে সর্বশেষ সেকশন হচ্ছে এটা, পানিশমেন্ট। সেকশন 19 বলছে যে কেউ যদি এ আইনের কোনো বিধান লঙ্ঘন করে, কোনো ধারা যদি কেউ লঙ্ঘন করে, তাহলে সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা কিংবা 1 বছর পর্যন্ত জেল হইতে পারে সর্বোচ্চ, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। ভায়োলেটিং এনি প্রভিশন অফ দিস অ্যাক্ট, এই আইনের কোনো বিধান লঙ্ঘন করলে শ্যাল বি ফানিশড আপ টু 1 লাখ টাকা অর 1 year ইমপ্রিজনমেন্ট অর বোথ। তাহলে 1 লাখ টাকা জরিমানা হইতে পারে, 1 বছরের কারাদণ্ড হইতে পারে, অথবা দুইটাই হইতে পারে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 2023। এখানে সবগুলো সেকশন যদিও আমরা মোটামুটি পড়ার চেষ্টা করেছি, কিন্তু সবগুলো সেকশন কেউ যদি পরীক্ষার জন্য পড়তে চায় তাহলে সেই অর্থে সবগুলো সেকশন পড়ার প্রয়োজন নেই। এখানে রেজলিউশন অফ ডিসপিউটসটা আমরা পড়তে পারি, আপিল কোথায় যাবে সেটা পড়তে পারি, তারপর হচ্ছে প্রিএমশন অফ বর্গাদার এটা পড়তে পারি, সিলিং অফ বর্গা ল্যান্ড কতটুকু রাখা যাবে, চাষ করা যাবে, এটা বিষয় পড়তে পারি। ডিভিশন অফ প্রডিউস এটাও গুরুত্বপূর্ণ। টার্মিনেশন অফ বর্গা কন্ট্রাক্ট এটাও পড়া যাবে। তারপর হচ্ছে কাল্টিভেশন অফ বর্গা ল্যান্ড আফটার বর্গাদার্স ডেথ, এটাও বর্গা সংশ্লিষ্ট, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সেকশন 7 সেটেলমেন্ট অফ খাসল্যান্ড ফর হোমস্টেড, এটা আমরা পরীক্ষার জন্য দেখতে পারি। তারপরে হচ্ছে এই যে এই সেকশনটা, সেকশন 4টা খুবই গুরুত্বপূর্ণ, সিলিং অন হোল্ডিং ল্যান্ড, সেম প্রভিশন আমরা একটু আমরা দেখবো আর কি। ওকে, ধন্যবাদ। এই হচ্ছে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 2023 সম্পর্কে বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।